ভারতে ঢুকতে না পেরে কলম্বো হয়ে ঢাকা ফিরলেন তথ্য উপদেষ্টা। বিমানবন্দরে এড়িয়ে গেলেন সাংবাদিকদের। যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা। শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি সই। উদ্যোগকে স্বাগত ঢাকার। ভর্তি রোগীদের ৮ দিনে রেখেই চিকিৎসার দাবি স্বজনদের। স্বাস্থ্যের ডিজির সাথে সাক্ষাৎ। হয়তো 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন টাইম লাগবে। ওইখান থেকে আমরা সেবাটা নিয়ে বাসায় সুস্থভাবে রুগী নিয়ে বাসায় যেতে চাচ্ছি। ওখান থেকে আমাদের বলছে যে আপনারা বের হয়ে যান। আমরা এখন কোথায় যাব? আমরা কোথাও সিট পাইতেছি না। বাংলাদেশ বিমানের বন্ধ সব রুট চালু করতে চায় সরকার। 16 ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি। আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। দিল্লি সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বেলা 11:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে এড়িয়ে যান সাংবাদিকদের। ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে রোববার বিকেলে ঢাকা ছাড়েন ডাক্তার জাহেদ। দিল্লি বিমানবন্দরে পৌঁছালে সেখানে দেশটির ইমিগ্রেশনে তাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়। এমন পরিস্থিতিতে জাহিদুর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই দিল্লি থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা হন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ হাসিব। যাচ্ছি তার কাছে। হাসিব, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি, সবশেষ তথ্য হচ্ছে গিয়ে আমরা জানতে পেরেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বৈঠকে বসেছে। এখন এই বৈঠকটি গতকালকে রাত্রে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সাথে ঘটেছে সে বিষয়ে কিনা সেটা সুনিশ্চিত হওয়া যায়নি। সেখানে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র রয়েছেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রয়েছেন, পররাষ্ট্র সচিব থাকার কথা, প্রতিমন্ত্রী থাকতে পারেন। আমরা পররাষ্ট্রমন্ত্রীর গাড়িও কিন্তু এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ তিনি থাকতে পারেন। এখন দুটো বিষয় হতে পারে, সেটা হচ্ছে আসন্ন প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরে সেখানে আলোচনা হতে পারে, এবং একই সাথে যেহেতু কর্তা ব্যক্তিরা সর্বোচ্চ নীতি নির্ধারকরা একসাথে হয়েছেন, তারা ডেফিনেটলি গতকালকে বিষয়ে আলোচনা করবেন, এবং আমরা অপেক্ষা করছি যে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি বক্তব্য পাওয়া যায়। যেটি গতকালকে ঘটেছে এবং আপনাদেরকে রাত্রেবেলা জানিয়েছিলাম, এবং কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বাংলাদেশে পৌঁছেছেন। উনি ভারতের আমন্ত্রণে ভারতের একটি সংগঠন আয়োরা, সমুদ্র নিয়ে তারা কাজ করে থাকে, সেখানে গিয়েছিলেন, বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন। তো সেখানে তার দিল্লি বিমানবন্দরে প্রবেশে কিছুটা সংকট দেখা দেয়, এবং সম্ভবত তিনি সার্ক স্টিকার অ্যাভেল করছিলেন। আপনাকে একটু জানিয়ে রাখি, সার্ক স্টিকার হচ্ছে গিয়ে সার্কের অঞ্চলের মানুষজনের অবাধ চলাচলের জন্য একটি স্টিকার, একটি ভিসা ব্যবস্থা। সেই ভিসা ব্যবস্থায় তিনি সেখানে প্রবেশাধিকার পাননি। অনেকে বলছেন যে তিনি সবুজ পাসপোর্ট নিয়েছেন, কেন তিনি লাল পাসপোর্ট নেননি। দেখেন, যখন মাননীয় প্রধানমন্ত্রীর কোনো উপদেষ্টা কোনো দেশে সফর করেন, তার দুদেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে, সর্বোচ্চ চ্যানেলে যোগাযোগটা হয়, ফলে সেই যুক্তিটি সেখানে খাটছে না। দিল্লিকে আগেই জানানো হয়েছিল বিষয়টি। এখন সার্বিক বিষয়ে কি হয়েছে না হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে জানিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে, তারা ভারতের সাথে যোগাযোগ করেছে কিনা, ভারতের সেই উত্তরে কি এসছে, সেই কিছু জানার জন্য আমরা অপেক্ষা করছি। যখন জানবো নিশ্চয়ই সে আপনাকে মাধ্যমে দর্শককে জানাতে পারবো। ধন্যবাদ হাসিব। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এদিকে যুদ্ধ বন্ধের সমঝোতায় পৌঁছেছে ইরান যুক্তরাষ্ট্র। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় হবে আনুষ্ঠানিক চুক্তি সই। মার্কিন প্রেসিডেন্ট এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। কয়েক সপ্তাহ আগেও মধ্যপ্রাচ্য জুড়ে শোনা যাচ্ছিল ফের যুদ্ধের দামামা। হরমুজ প্রণালীতে অবরোধ, সামরিক মহড়া, পাল্টাপাল্টি হুমকি, সব মিলে পরিস্থিতি পৌঁছেছিল বিস্ফোরণের দ্বার প্রান্তে। কিন্তু সেই উত্তপ্ত বাস্তবতায় হঠাৎই এলো নাটকীয় মোড়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ অবসানের জন্য একটি শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে।
আগামী 19 জুন সুইজারল্যান্ডে হবে এর আনুষ্ঠানিক স্বাক্ষর। As soon as we sign, which could be soon, very soon. ঘোষণার কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন চুক্তি এখন সম্পূর্ণ। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন। ট্রাম্পের দাবি, যেখানে তার পূর্বসূরীরা ব্যর্থ হয়েছেন সেখানে তিনি মধ্যপ্রাচ্যে শান্তির পথ তৈরি করতে পেরেছেন। তেহরান এই সমঝোতাকে বড় অর্জন হিসেবে দেখছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান কাতারের মধ্যস্থতায় টানা আলোচনা শেষে একমত হয়েছে দুই পক্ষ। তার দাবি, এই চুক্তির মাধ্যমে শুধু ইরান নয়, লেবানন সহ বিভিন্ন ফ্রন্টেও যুদ্ধ ও সামরিক অভিযান বন্ধ হবে। চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, যেখানে বলা হয়েছে সমঝোতার অন্যতম শর্ত হচ্ছে সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দেবে যে তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এছাড়া ইরানের তেল ও জ্বালানি খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ থাকা অর্থ ছাড়, নতুন নিষেধাজ্ঞা না দেয়া এবং সামরিক উপস্থিতি না বাড়ানোর বিষয়েও আলোচনায় রয়েছে। বিনিময়ে ইরান পুনরায় প্রতিশ্রুতি দেবে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি সম্পন্ন হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে যুদ্ধবিরতি। ঋতু সাহা, চ্যানেল 24। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের চূড়ান্ত সমঝোতাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনীতির জয় হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রশংসা করেছে ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ এবং মধ্যস্থতাকারীদের। বলা হয়, বাংলাদেশ সবসময়ই যে কোনো আন্তর্জাতিক সংকট নিরসনে সংলাপ ও শান্তিপূর্ণ কূটনৈতিক আলোচনার পক্ষে অবস্থান নিয়ে আসছে। বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, চুক্তিটি আন্তরিকতার সাথে বাস্তবায়িত হবে এবং তার টেকসই ও দীর্ঘস্থায়ী রূপ নেবে। সমঝোতার ধারাবাহিকতায় পণ্যের সাপ্লাই চেইন দ্রুত পুনরুদ্ধার এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা বাংলাদেশের। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিনের শিকার 2 শিশুসহ 9 জন একদিনের বেশি শূন্যরেখায় মানবেতর সময় কাটাচ্ছেন। বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠকের পরও কোনো সমাধান না আসায় শূন্যরেখায় দিন কাটছে তাদের। রোববার রাতে রৌমারী উপজেলার সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী। এদিকে 4 দিন পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখা থেকে 12 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস, যাচ্ছি তার কাছে। শরীফ, আজকে কি পরিস্থিতি কুষ্টিয়া সীমান্তে? শ্রেয়া, আসলে টানা 4 দিন পর নানা নাটকীয়তার পর কিন্তু আজকে যে প্রাকপুর সীমান্তে শূন্যরেখায় যে 12 জন অবস্থান করছিলেন পুশিনের শিকার, তাদেরকে কিন্তু ফেরত নিয়েছে। আসলে ঠিক কোন প্রক্রিয়া আসলে তাদেরকে ফেরত নিয়েছে এই বিষয়ে আমরা কুষ্টিয়া বিজিবি 47 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাশেদ কামাল, আমরা তার কাছে একটু জানতে চাইব আসলে কোন প্রক্রিয়ায় আজকে তাদেরকে ফেরত পাঠানো হলো। আজকে সকালে 10:30টার সময় পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিএসএফ এর অফিসার প্রতিনিধি এবং আমাদের বিজিবি থেকে অফিসার প্রতিনিধি সীমান্তের শূন্যরেখায় তারা একসাথে পতাকা বৈঠক করে। সেই পতাকা বৈঠকেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা অনড় ছিলাম যে আমরা কোনোভাবেই প্রশংসিত ব্যক্তিদের আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দিব না। তারপরে পতাকা বৈঠকের শেষে আমাদের সিদ্ধান্তে তারা তাদেরকে ফেরত নিয়ে যায়। শান্তিপূর্ণ অবস্থান ছিল কিনা, সহ অবস্থান ছিল? পুরাটাই সীমান্তে সহ অবস্থান ছিল, শান্তিপূর্ণ অবস্থান ছিল, কোনো প্রকার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি। আসলে রাশেদ কামাল, আসলে শুরু থেকে আমরা যেদিন গত শুক্রবার যে পুশিনের যে ঘটনা ঘটেছিল তারপর থেকেই তিনি বিএসএফ অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে এবং ভারতের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু যোগাযোগ করে আজকে যে সফলভাবে শান্তিপূর্ণভাবে যে 12 জনকে পুশিন করেছিল বিএসএফ, তাদেরকে কিন্তু ফেরত দিতে সক্ষম হয়েছেন বলে তিনি জানিয়েছেন। এটি একটি বড় ধরনের অ্যাচিভমেন্ট বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। শ্রেয়া, ধন্যবাদ শরীফ।
দিন হাসপাতালে থাকা রোগীদের সেখানে রেখেই চিকিৎসা দেওয়ার দাবি করেছেন স্বজনরা। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের সাথে সাক্ষাতে গিয়ে এই দাবি করেন তারা। জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রোগীদের হাসপাতাল ছাড়ার কথা বলেছে দিন কর্তৃপক্ষ, তবে অন্য হাসপাতালে সিট ফাঁকা পায়নি তারা। চিকিৎসা ব্যয়ও বেশি, চেষ্টা করেও মিলছে না এনআইসিইউ। এই অবস্থায় দিন হাসপাতালে রেখেই ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়ার দাবি স্বজনদের। যে পেশেন্টগুলো ওইখানে আছে, নতুন পেশেন্ট তো অ্যাডমিট হচ্ছে না, আমাদেরকে ওইখানে সেবাটা কন্টিনিউ করার জন্য হয়তো 5 দিন 7 দিন 10 দিন 15 দিন টাইম লাগবে। ওইখান থেকে আমরা সেবাটা নিয়ে বাসায় সুস্থভাবে রুগী নিয়ে বাসায় যেতে যাচ্ছি। ওখান থেকে আমাদের বলছে যে আপনারা বের হয়ে যান। আমরা এখন কোথায় যাব? আমরা কোথাও সিট পাইতেছি না। ঠিক আছে, অন্য অন্য জায়গায় করতেছি, কোনো জায়গায় এনআইসিইউ খালি নাই। আমাদের বাচ্চা হয়েছে খুব ছোট। জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হবে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, এই বছর ডিসেম্বরের ভিতর পরিমার্জিত বই সকল স্কুলে পৌঁছে যাবে। আর আগামী 20 জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। 2028 সালের পর এসএসসি দেওয়ার পর আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ভর্তি হওয়া যাবে এইচএসসিতে। 27 জুলাইয়ের মধ্যে পুনরায় শুরু হবে ঢাকা নারিতা ঢাকা ফ্লাইট চলাচল। সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বলেন, বন্ধ হওয়া সব আন্তর্জাতিক রুট চালু করতে চায় সরকার। জানান, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর 30 জুনের মধ্যে ফ্লাইট পরিচালনা নির্দেশনা দেওয়া হয়, কিন্তু জাপান প্রস্তুতির জন্য কিছুদিন সময় চেয়েছে। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, 20 জুন থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু হবে। আপাতত চলাচল করবে একটি ফ্লাইট। কাজ চলছে 16 ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনাল চালুর। এ নিয়ে জাপানের সাথে জুলাইয়ের মধ্যে চুক্তি করতে চায় সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা নারিতা ঢাকা রুটে 30 জুনের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনার নির্দেশনা প্রদান করে। আমরা দিয়েছি, কমিটমেন্ট করেছি, সেটা ইনশাআল্লাহ 27 জুলাইয়ের মধ্যে আমরা শুরু করব। আমরা আপাতত একটা ফ্লাইট করছি। আমরা ফ্লিট বাড়ানোর সাপেক্ষে আমাদের এখানে 2টা থেকে 3টা পর্যন্ত ফ্লাইট করতে পারবো। বিচার বিভাগের পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে শুনানির জন্য আপিলের সারসংক্ষেপ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও রিটকারী আইনজীবী। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও রিটকারী আইনজীবী শিশির মনির। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আপিলটির শুনানি হতে পারে। একটি রিটের পরিপ্রেক্ষিতে গেল বছর 1 সেপ্টেম্বর সংবিধানের 116 অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। নির্দেশনা দেন 3 মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার। এ রায়ের পর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় কাজও শুরু করে, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধ্যাদেশটি আইনে পরিণত না করায় বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট সচিবালয়।